ওকে, দেখো স্টার্ট করছি আজকে থেকে। অ্যাকচুয়ালি তোমাদের দেখো এসএলএসটির যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে, ওইভাবে থিওরি খুব ডিটেলসে পড়ার সময় নেই। তো কোশ্চেন অ্যান্সার কীরকম আসবে, এমনিতেই তোমরা আগের দিন অনেকেই বলেছিলে আমাকে কোশ্চেন অ্যান্সার কীরকম আসবে, এমসিকিউ থেকে কিভাবে সলভ করবে সেইভাবেই করাতে, ঠিক আছে? তো তোমাদের কথা মাথায় রেখে সেইভাবেই করানো হচ্ছে। এবার দেখো কেমিস্ট্রি অফ এলিমেন্ট, এটা আগে যেটা চলছিল, একটা দুটো ক্লাস প্র্যাকটিস হয়ে উঠছে অলরেডি। এখানে আমরা পিরিয়ডিক টেবিলের যে এস পি ডি এফ এইভাবে যে আমরা ভাগ করেছি কম্পাউন্ডগুলোকে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, সেই বেসিসেই কিন্তু এখানে এই কেমিস্ট্রি অফ এলিমেন্টে সেই ব্লক এলিমেন্টগুলোরই অ্যাকচুয়ালি কেমিস্ট্রি পড়া হয়। এর অলরেডি ক্লাস হয়েছে, যারা করেছো দেখেছো। এবার আমি মিক্সড কোশ্চেন আজকে রেখেছি, তার থেকে আমি যেগুলো ডিসকাস করতে হবে থিওরি, সেগুলো আমি করে দিচ্ছি, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় এসেছে, ঠিক আছে? বিভিন্ন পরীক্ষায় এসেছে, এসএলএসটিতে আসার মতো সেরকম টাইপের কোয়েশ্চেনই এখানে কোয়েশ্চেন আর এমসিকিউ কিছু রাখা হয়েছে। তো চলো তোমরাও অ্যান্সার দিতে পারলে দাও, ঠিক আছে? দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে। The pair in which phosphorus atom have a formal oxidation state of +3 is orthophosphorus and pyrophosphorus acids, pyrophosphorus and hypophosphoric acid, orthophosphorus and hypophosphoric acid, তারপর বলছে অর্থোফসফরাস অ্যান্ড পাইরোফসফরিক অ্যাসিড, ঠিক আছে? প্রথমের কোয়েশ্চেনটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমের কোয়েশ্চেনটাই, ঠিক আছে? তোমরা মনে করতে পারছো নিশ্চয়ই। তোমাদের শোনো, আগেই আমি একটু বলে দিই আবার, যে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশনে যা পড়েছো, নিজেদের রেডি করা হ্যান্ড রিটেন নোট বা নোটস যা পড়েছো সেগুলো কিন্তু পড়তেই হবে, রিটিন ক্লিয়ার যদি করার ইচ্ছে থাকে, ঠিক আছে? ক্লাস থেকে কি পাবে, হেল্প পাবে, যে হ্যাঁ এইভাবে এটা, বা যেগুলো ভুলে গেছো একটু একটু মনে পড়বে। কিন্তু নিজেদেরকে কিন্তু খাটতে হবে, ঠিক আছে? নিজেদেরকে খাটতে হবে, এটা কিন্তু কখনো ভুলে যাবে না। আচ্ছা চলো, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কেউ দাওনি, হচ্ছে দিলে মুখে বলবে, মেসেজ দেখা পসিবল নয়। তো চলো এবার দেখো, এবার চ্যাটেও দিতে পারো, অসুবিধে নেই অ্যান্সার, ঠিক আছে? আমি দেখে নেব। আচ্ছা, তো এখানে দেখো এই কোশ্চেনের অ্যান্সার বলার জন্য প্রথমে আমাকে এর ফর্মুলাগুলো এখানে ড্র করতে হবে। যেমন অর্থোফসফরাস অ্যাসিড, অর্থোফসফরাস অ্যাসিড এর ফর্মুলা হচ্ছে H3PO3, ঠিক আছে? এটাকে আমরা ড্র করি কিভাবে, দেখো এখানে প্রোটোনেটেড অক্সিজেন আছে দুটো, আর আনপ্রোটোনেটেড অক্সিজেন আছে একটা, আর একটা আছে শুধু প্রোটন, ঠিক আছে? এটাকে আমরা বলছি অর্থোফসফরাস অ্যাসিড। এরপর আমি আসছি পাইরোফসফরাস অ্যাসিড, ঠিক আছে? এরপর আমি আসছি পাইরোফসফরাস অ্যাসিড। চলো, পাইরোফসফরাস অ্যাসিড কি হবে, দেখো পি, না বুঝতে পারলে জিজ্ঞেসও করবে, আমার আসলে একটু হাত স্লিপ খাই গ্রীষ্মকালে, ওই কারণে ছবিগুলো ঠিকঠাক হয় না। চলো, এটা কি করেছি, এটা আনপ্রোটোনেটেড, দেখো একটা অক্সিজেন, এইদিকে আছে একটা হাইড্রক্স ওএইচ প্রোটোনেটেড অক্সিজেন, আর এখানে এইটা আমি এখন ড্র করছি পাইরোফসফরাস অ্যাসিড। দাঁড়াও এক সেকেন্ড, ছবিটা ভালো লাগবে। দেখো পাইরোফসফরাস অ্যাসিড পি, ও এইচ, দেখো H4P2O5, ঠিক আছে? H4P2O5, মানে দেখো এখানে কি হচ্ছে ব্যাপারটা, এই যে অর্থোফসফরাস অ্যাসিড, এটা দেখেছো H3PO3, আর এটা হচ্ছে H4P2O5,
ও 5। কি হচ্ছে, অ্যাকচুয়ালি এই দুটো অ্যাসিড থেকে একটা জলের অণু বেরিয়ে গেলে, ঠিক আছে, একটা জলের অণু বেরিয়ে গেলে আমরা এই স্ট্রাকচারটা পাচ্ছি। এটার স্ট্রাকচারটা আমি কি বলছি, দেখো এটা স্ট্রাকচারটা হচ্ছে পাইরোফসফরাস অ্যাসিড, পাইরোফসফরাস অ্যাসিড। ওকে, পাইরোফসফরাস অ্যাসিড। এরপর আর কি দিয়েছে আমাদের, দেখো কোয়েশ্চেনে হাইপোফসফরিক অ্যাসিড। হাইপোফসফরিক অ্যাসিড এর ফর্মুলাটা হবে, তোমাদেরকে আমি সিলেবাস নেক্সট দিন দেখিয়ে দেবো। সিলেবাসটা কোন ফোল্ডারে আছে খুঁজে রাখা হয়নি বলে দেখাতে পারলাম না, তাই আমি বলেই দিয়েছি এটা এসপিডিএ ব্লক এলিমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, সেই তারই কোয়েশ্চেন অ্যান্সার চলছে। ঠিক আছে, এটা হচ্ছে কি হাইপোফসফরিক অ্যাসিড, হাইপোফসফরিক অ্যাসিড, হাইপোফসফরিক অ্যাসিড এর ফর্মুলাটা হচ্ছে H4P2O6। ওকে, দেখো আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কি হাইপোপাইরো হয়ে গেছে, এটা হচ্ছে পাইরোফসফরাস অ্যাসিড, আর একটা বাকি আছে পাইরোফসফরিক অ্যাসিড। ঠিক আছে, দেখো কোশ্চেনে পাইরোফসফরিক অ্যাসিড। চলো তাহলে পাইরোফসফরিক অ্যাসিডটা ড্র করে নিই, POOH ও POH। ঠিক আছে, এটা হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড, পাইরোফসফরিক অ্যাসিড। এটার ফর্মুলা হলো H4P2O7। ঠিক আছে, এবার ফর্মুলাগুলো দেখো আমাদের কাজে লাগবে, স্ট্রাকচারগুলো দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কি বলছে, দ্য পেয়ার ইন হুইচ ফসফরাস অ্যাটমস হ্যাভ ফর্মাল অক্সিডেশন স্টেট অফ +3। তাহলে দেখো অক্সিডেশন স্টেটটা, ফর্মাল অক্সিডেশন স্টেট বলতে H3PO3 তে, দেখো কিভাবে ক্যালকুলেশন করব, হাইড্রোজেনের জন্য 3 হবে। ঠিক আছে, হাইড্রোজেনের জন্য 3 হয়, 3 প্লাস, মানে হাইড্রোজেনের জন্য 3 হয় বলতে হাইড্রোজেনের 1 করে, 3টে হাইড্রোজেন আছে তার জন্য 3। আচ্ছা, আমি এখানে ইন্টু 1 করেই করে দিচ্ছি, নইলে কারোর না কারোর বুঝতে অসুবিধা হবে। এক সেকেন্ড, দেখো কিভাবে অক্সিডেশন নাম্বার বার করি, 3টে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের 1 ধরবো ইন্টু 1 প্লাস, ঠিক আছে, এখানে আমরা ফসফরাসের বার করব, ফসফরাসেরটা এক্স ধরে নেব, আর অক্সিজেনের -2 করে, তাহলে +3 ইন্টু -2 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করলে বেরোবে +3। ঠিক আছে, এবার দেখো H4P2O5 এখান থেকে কিভাবে পাবো, 4 ইন্টু 1 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু -2 ইকুয়াল টু, দেখো এখানে কত পাবো, তাহলে হোল মলিকুলের, একটা নিউট্রাল মলিকুলের অক্সিডেশন স্টেট কি হয়, 0 হয়, সেই কারণেই 0 ধরছি। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কি পাবো, 4 প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল টু 0, অর এক্স ইকুয়াল টু হয়ে যাবে 3 +3। ঠিক আছে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে +3। দেখো কয়েকজন জয়েন হতে পারছে না, না আমি তো জয়েন করিয়ে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এই দেখ যখনই স্টার্ট করতে যাচ্ছি কেউ না কেউ জয়েন করছে।
ওকে চলো এবারে নেক্সট দেখো। আচ্ছা, এখানে তাহলে X ইকুয়াল টু +3 বেরোলো। এবার H4P2O6, দেখো এখানে অক্সিডেশন নাম্বারটা কিভাবে ক্যালকুলেশন করব? এগেন 4 ইন্টু 1 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু -2। ঠিক আছে, ছটা অক্সিজেন আছে সেই জন্য, ওকে। দেখো তাহলে এখানে এটা ইকুয়াল টু 0 হবে, তাহলে এক্স এর ভ্যালু কি পাবো? 5 প্লাস 2x মাইনাস 12 ইকুয়াল টু 0, অর এক্স ইকুয়াল টু কি হবে? দেখো এখানে 6 দুগুণে 12, এখানে আচ্ছা সরি এটা 4টা হাইড্রোজেন ছিল, তাহলে এক্স ইকুয়াল টু +4। H4P2O7, এবার এটাতে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করছি, তাহলে দেখো 4 প্লাস 2x প্লাস -2 ইন্টু 7 করলে একেবারে লিখে দিলাম -14 ইকুয়াল টু 0, অর x ইকুয়াল টু +5। তাহলে দেখো +3 অক্সিডেশন স্টেট কার কার পেয়েছি? H3PO3 অ্যান্ড H4P2O5, মানে তোমার এখানে পেয়েছি দুটো অ্যাসিড, একটা হচ্ছে অর্থোফসফরাস অ্যাসিড আর একটা হচ্ছে কি পাইরোফসফরাস অ্যাসিড। ঠিক আছে, এই যে দেখো এরপরে এখানে এই যে ফসফরিক কথাটা এসেছে ইক, কেন? কারণ এই যে অক্সিডেশন স্টেট বেশি, এখানে দেখো পাইরোফসফরিক অ্যাসিড কথাটা এসেছে, ফসফরিক অ্যাসিড, ইক এসেছে যে দেখো অক্সিডেশন স্টেট কিন্তু বেশি +5। ঠিক আছে, যে ক্ষেত্রে অক্সিডেশন স্টেট কম হয় সেক্ষেত্রে আস কথাটা ইউজ হয়। আমি পুরোটা দেখো ক্যালকুলেশন করে দেখালাম যাতে পুরোটা ক্লিয়ার হয়, বাট যখন তোমরা এক্সামে করবে তখন তো তোমাদের এই অক্সিডেশন নাম্বারগুলো তোমরা ক্যালকুলেশন না করলেও তোমরা পেরে যাবে। কিভাবে? এখানে দেখো একটা অপশান 1-এই দেওয়া আছে, 1 নম্বরেই দেওয়া আছে অর্থোফসফরাস অ্যান্ড ফসফরাস অ্যাসিড, মানে আস আছে, মানে এখানে কি হবে? অক্সিডেশন স্টেটটা কম হবে। তবে অবশ্যই তোমাদের এটা জানতে হবে যে ফসফরিক অ্যাসিড, হাইপোফসফরিক অ্যাসিড বা পাইরোফসফরিক অ্যাসিডের অক্সিডেশন স্টেট কি হয়, মানে তোমাকে প্রিভিয়াস নলেজ থাকতে হবে, নইলে অবশ্যই বুঝতে পারবে না। ঠিক আছে, তো সেটা এখানে দেখে আশা করি বুঝতে পেরেছো। বলো, রিপ্লাই করো যে বোঝা গেছে। পরের কোশ্চেনে আমি তাহলে যাব, একটু জানিয়ে দাও। ওকে চলো পরের কোশ্চেনটা দেখো। The reaction of zinc with dilute and concentration nitric acid respectively produces দেখো তো বলেই দিই অ্যান্সারটা কি হবে। বলছে জিঙ্ক ইজ ট্রিটেড উইথ ডাইলুট নাইট্রিক অ্যাসিড, তাই তো? ডাইলুট অ্যান্ড কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, দুটো অ্যাসিড দিয়েই ট্রিট করা হয়েছে। তো সেক্ষেত্রে কি কি ফর্ম করবে দেখো, যখন জিঙ্ক ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করা হবে সেক্ষেত্রে কি ফর্ম করবে? ডাইলুট নাইট্রিক অ্যাসিড, আমি একেবারে ব্যালেন্সড ইকুয়েশন লিখছি, এখানে ফর্ম করবে জিঙ্ক নাইট্রেট। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড অ্যান্ড H2O। ওকে, দেখো ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, এটা হচ্ছে জিঙ্ক নাইট্রেট অ্যান্ড এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, জিঙ্ক নাইট্রেট অ্যান্ড এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। ওকে, দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা নাইট্রিক অ্যাসিড যেটা ডাইলুট কন্ডিশনে আছে, ডাইলুট। এবারে যখন কনসেন্ট্রেটেড অ্যাসিড দিয়ে করা হবে সেক্ষেত্রে নাইট্রোজেন ডাই অক্সাইড ফর্ম করবে।
ঠিক আছে, সেক্ষেত্রে নাইট্রোজেন ডাই অক্সাইড ফর্ম করবে, সেক্ষেত্রে রিয়াকশানটা হবে, দেখো এগুলো কিন্তু খুব ইজি কোয়েশ্চেন, বাট না জানলে করতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে সবচেয়ে ইজি কোয়েশ্চেন। আর কোয়েশ্চেন কিন্তু খুব একটা সোজা হবে না, আবার কঠিনও হবে না। কনসেন্ট্রেটেড অ্যাসিড দিয়ে যখন করব তখন এটা হবে জিঙ্ক প্লাস 10HNO3 ZnNO3 জিঙ্ক নাইট্রেট, তার সাথে নাইট্রোজেন ডাই অক্সাইড ফর্ম করবে। ঠিক আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ নাইট্রোজেন ডাই অক্সাইডে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কত বেশি, আর এনটিওতে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট অনেক কম, যেহেতু এখানে নাইট্রিক অ্যাসিড দিয়ে ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিয়ে রিয়াকশনটা করা হয়েছে। চলো পরের কোয়েশ্চেন। দ্য মেন অক্সাইডস ফর্মড অন কম্বাসশন অফ lithium, sodium and potassium in excess of air are respectively, কোন অপশনটা হবে? দেখো আমি এখানে রিয়াকশানে কি কি তৈরি হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে, এগুলো একটু জানতে হবে, মানে এগুলো একটু মুখস্থের মতো করতে হবে। ঠিক আছে, মেন অক্সাইডস ফর্ম অন কম্বাসশন অফ লিথিয়াম, লিথিয়ামের কম্বাসশনে কি তৈরি হয়? লিথিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, ঠিক আছে, সেটা হবে Li2O, লিথিয়াম অক্সাইড। সোডিয়াম আর পটাশিয়াম এরা কি ফর্ম করে? সোডিয়াম মেনলি ফর্ম করে, এখানে দেখো একটা টার্ম দেওয়া আছে এক্সেস এয়ার দেওয়া আছে, আচ্ছা দেখো এখানে কি আছে, এক্সেস এয়ার আছে, এক্সেস এয়ারের রিয়াকশন হচ্ছে, তো সোডিয়াম আর পটাশিয়াম, সোডিয়াম এখানে ফর্ম করবে Na2O2, ওকে, পটাশিয়াম ফর্ম করবে পটাশিয়াম সুপার অক্সাইড, এটা হচ্ছে সোডিয়াম পার অক্সাইড, সোডিয়াম পার অক্সাইড, ওকে। দেখো কেও টুটা কি হবে? পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, চলো দেখি আবার কি আছে, জয়েন করতে পারছে না। এখানে পটাশিয়ামের 2 প্লাস অক্সিডেশন স্টেট হচ্ছে, এটা হয়? ম্যাম, হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। হচ্ছে কেও2 তে পটাশিয়ামের ইয়েটা চার্জটা K2 প্লাস হচ্ছে না? কোনটাতে? কোনটাতে? কেও2 তে। আচ্ছা অন্যরা কেউ বলবে, ও যেটা জিজ্ঞাসা করছে। দেখো এখানে কেও2 এটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড কেও2, এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? হ্যালো, হ্যাঁ বলো। কেও2 তে তো সুপার অক্সাইড হলে অক্সিজেনের -1 হবে, তো -1 হলে তো -2, আর এদিকে কে +1 হবে, তো কেও2 তে আচ্ছা আর অক্সিজেনটা -1 কি হবে? -1/2। আর কে কি বলছো শুনি? হ্যাঁ বলো। অক্সিজেন এখানে সুপার অক্সাইড অ্যানায়ন র্যাডিক্যাল, তাহলে একটা অ্যানায়ন আর একটা র্যাডিক্যাল, অ্যানায়নের সাপেক্ষে পটাশিয়াম প্লাস, সেই রেসপেক্টে পটাশিয়াম +1, আর হচ্ছে প্রকৃত হচ্ছে O2 মাইনাস র্যাডিক্যাল। হ্যাঁ এখানে তো অবশ্যই, হ্যাঁ এটা তো O2 মাইনাস হিসেবেই থাকবে, O2 মাইনাস হিসেবেই এখানে থাকবে। -1/2 হবে। হ্যাঁ
আচ্ছা, কে আমাকে জিজ্ঞাসা করছিলে? নামটা ভুলে গেলাম। যাই হোক, তাহলে দেখলে এখানে পটাশিয়ামের অক্সিডেশন স্টেট তাহলে কত থাকলো? এখানে মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে পটাশিয়ামের কত থাকলো? +1, ঠিক আছে, +1ই থাকলো পটাশিয়ামের অক্সিডেশন স্টেট। হ্যাঁ, অক্সিজেনের অক্সিডেশন স্টেটটা -1/2, এখানে -1/2, তাহলে দুটোর হচ্ছে -1, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার +1 পটাশিয়ামে। ঠিক আছে, আর কি কেউ জয়েন করবে? তো জয়েন করে করেই আবার চলেও গেছে, ওয়েটও করেন। আচ্ছা চলো এর পরের কোশ্চেনটা। আচ্ছা, এখানে কোথায় ছিলাম? এরম করে হ্যাম্পার হচ্ছে শুধু। লিথিয়াম অক্সাইড, এই দেখো আবার ক্লাস কটাই ছিল দেখো। লিথিয়াম অক্সাইড তাহলে Li2O Na2O2 কোন অপশানে আছে? KO2, তাহলে এটা অপশান সি। ঠিক আছে, অপশান সি না, ডিতে আছে, তাই তো, ডি, KO2, অপশান ডি হবে। আচ্ছা, এরপর দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ওয়াটার ইজ ফলস? দেখো, দ্য রিয়াকশন দ্যাট অকার্স ইন ফটোসিনথেসিস প্রসেস, কি হবে রিয়াকশনটা? বলছে দেখো, আচ্ছা আমি বাংলায় বলে দিই প্রথমে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ওয়াটার ইজ ফলস, ওয়াটারের ব্যাপারে কিছু কথা এখানে বলা হয়েছে, কোনটা মিথ্যে। ঠিক আছে, এবার ওয়াটার ইজ অক্সিডাইজ টু অক্সিজেন ডিউরিং ফটোসিনথেসিস, বলছে ওয়াটারটা অক্সিডাইজ হয় ফটোসিনথেসিসে, মানে সালোক সংশ্লেষে। ঠিক আছে, ওয়াটারের কি হয়? জারণ হচ্ছে অক্সিজেনে, অক্সিজেনে জারণ হচ্ছে। এবার দেখো এখানে রিয়াকশনটা কি হয়, এখানে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা করে দিচ্ছি। দেখো, দ্য রিয়াকশন that occurs in photosynthesis process, দেখো কি হবে? CO2 প্লাস H2O ফর্ম করবে কি? গ্লুকোজ, C6H12O6, এটা আমরা সবাই জানি যে গ্লুকোজ ফর্ম করে, তাই তো। তাহলে এখানে দেখো কি হবে, এখানে তাহলে কি হচ্ছে দেখো, এই যে অপশান মানে 1 নম্বরে যেটা আছে সেটা কি রাইট? ওয়াটার ইজ অক্সিডাইজ টু অক্সিজেন ডিউরিং ফটোসিনথেসিস, এই যে অক্সিজেনটা আছে এটার সোর্স কে? এটার সোর্স কে? দেখো, H2O তে অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত? H2O তে অক্সিডেশন স্টেট -2, আর অক্সিজেনে অক্সিডেশন স্টেট 0। ঠিক আছে, এবার ওয়াটারটা আমরা যদি ধরে নিই যে অক্সিজেনে, ওয়াটারে যদি দেখো H2O যদি অক্সিজেনে কনভার্ট হয়, তাহলে এখানে অক্সিডেশন স্টেট কি করবে? ইনক্রিজ করছে, তাই তো। আমি যেটা দেখাচ্ছি, যে জানো খুব ভালো ব্যাপার, ঠিক আছে যা বলছো। এখানে দেখো অক্সিডেশন স্টেটটা কি করছে? ইনক্রিজ করছে, -2 থেকে 0-তে যাচ্ছে, মানে এখানে অক্সিডেশন স্টেটটা ইনক্রিজ করছে, মানে এই প্রসেসটা কি? অক্সিডেশন। ঠিক আছে, এই প্রসেসটা হচ্ছে অক্সিডেশন। ওকে, এবার দেখো, ওয়াটার ক্যান অ্যাক্ট বোথ অ্যাজ অ্যান অ্যাসিড অ্যান্ড অ্যাজ এ বেস। ওকে, দেখো তাহলে এখানে কি হচ্ছে, ওয়াটারকে বলছে দুটো হিসেবেই কাজ করে, মানে কি ওয়াটার হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাম্ফোটেরিক, H2O এর হচ্ছে কি অ্যাম্ফোটেরিক নেচার, অ্যাম্ফোটেরিক
নেচার। ওকে, ওয়াটারের অ্যাম্ফোটেরিক নেচার। দেখো, তার মানে এটা কি করবে, অ্যাসিড আর বেস হিসেবে কাজ করবে, এটা আমরা জানি সবাই, তাও আমি এখানে একটু এক্সপ্লেন করে দিই। এটা স্ট্রং অ্যাসিডের সাথে রিয়াকশন করবে, ঠিক আছে, আবার বেসের মতো কাজ করে কি করবে, বেসকেও প্রোটন দান করবে। মানে যেমন ধরো HCl, তার সাথে H2O রিয়াকশন করলো, দিয়ে এখানে হাইড্রোক্সোনিয়াম আয়ন ফর্ম করবে, H3O প্লাস প্লাস Cl মাইনাস। ঠিক আছে, দেখো হাইড্রোক্সোনিয়াম ফর্ম আয়ন এখানে ফর্ম করছে। ওকে, এবার দেখো আবার কোনো বেস, এটা ধরো কোনো বেস, একে কি করবে, প্রোটন দান করে দেবে, তাহলে আবার অ্যাসিড হিসেবে কাজ করবে। H2O একে কি করছে, প্রোটন দান করে দেবে, মানে এই যে বেসের দেখো লোন পেয়ার আছে, এটা আমি লোন পেয়ার বোঝাচ্ছি দুটো ডট দিয়ে, যে বেসের ফ্রি ইলেকট্রন আছে, তো এই একে কি করবে, H2H প্লাস ডোনেট করবে, তাহলে H প্লাস ডোনেট করলে কি হবে, BH প্লাস ফর্ম করছে, আর পড়ে থাকবে HO মাইনাস। তাহলে এখানে এই যে বেসের সাথে যখন রিয়াকশান করছে জল, তখন কি হিসেবে কাজ করছে, অ্যাসিড হিসেবে, আর যখন অ্যাসিডের সাথে রিয়াকশান করছে H2, তখন এখানে দেখো কি করছে, H প্লাস অ্যাকসেপ্ট করছে H2, কারণ অক্সিজেনেরও কি আছে, দুটো লোন পেয়ার আছে তোমরা জানো, H2ওর অ্যাকচুয়াল স্ট্রাকচারটা দুটো লোন পেয়ার আছে, তো এই কি করছে, H প্লাস একটা অ্যাকসেপ্ট করছে, লোন পেয়ারটা দিচ্ছে, ঠিক আছে, তো সেই কারণে এই যে স্টেটমেন্ট এটাও কিন্তু ট্রু হবে, ঠিক আছে, এটাও ট্রু হবে। আচ্ছা চলো তাহলে এবার নেক্সট কি দিয়েছে, দেয়ার ইজ এক্সটেন্সিভ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ইন দ্য কনডেন্সড ফেজ। দেখো, এক্সটেন্সিভ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্ট্রামলিকুলার মানে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধনী, ঠিক আছে, আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধনী, আন্তঃ মানে কি, আন্তঃ, আচ্ছা আমি পরে, হ্যাঁ বলো, হ্যাঁ একটা অণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ডিং থাকে একটা সিঙ্গেল মলিকুলের মধ্যে, তখন সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার বা আন্তঃ আণবিক। আর একটা হচ্ছে যখন দুই বা ততোধিক মলিকুল হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা আন্তরাণবিক, তাই তো, আন্তরাণবিক বলে বাংলাতে, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনী। ঠিক আছে, এবারে এক্সটেন্সিভ কথাটার মানে মানে প্রচুর পরিমাণে, ঠিক আছে, এক্সটেন্সিভ কথাটার মানে হচ্ছে গিয়ে প্রচুর, মানে ইন্টারমলিকুলার যে হাইড্রোজেন বন্ডিংটা হয় খুব বেশি পরিমাণে হয়, ঠিক আছে। তাহলে দেখো এবারে এইটা ট্রু কিনা দেখা যাক। ওয়াটার কি করে, ওয়াটার H2O হাইড্রোজেন বন্ডিংটা ফর্ম করে, কখনোই ইন্ট্রা নয়, এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ভুল, কখনোই ইন্ট্রা নয়, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এখানে ওয়াটার দেখো বন্ডিংটা কিভাবে করে, হাইড্রোজেন অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ হাইড্রোজেনের চেয়ে, সেই কারণেই এই হাইড্রোজেন বন্ডিংটা কিন্তু পসিবল হয়, ঠিক আছে। যেগুলো দেখো ডটের লাইন ওগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড, আর যেগুলো সলিড লাইন এগুলো হচ্ছে কেমিক্যাল বন্ড। তো এইভাবে কি থাকছে দেখো, বন্ডিং চলতে থাকে, এটা হলো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এই স্টেটমেন্টটা আমি দেখতে পাচ্ছি এখানে ফলস। এরপর বলেছে আইস ফর্মড বাই হেভি ওয়াটার সিঙ্কস ইন নর্মাল ওয়াটার। আচ্ছা, বলছে আইস ফর্মড বাই হেভি ওয়াটার সিঙ্কস ইন নর্মাল ওয়াটার। হেভি ওয়াটার মানে কি, হেভি ওয়াটার মানে জানো তোমরা D2O, তাই তো, D2O কে আমরা হেভি ওয়াটার বলি, D2O এটা হচ্ছে হেভি ওয়াটার। ওকে, তাহলে দেখো এই যে D2O দিয়ে বলছে কি বরফ তৈরি করেছে, সেটা কি
নর্মাল ওয়াটার মানে যেটা H2O তাতে কি ডুবে যাবে, সেটাই জানতে চাইছে। দেখো, আইস ফর্মড বাই হেভি ওয়াটার উইল সিঙ্কস ইন নর্মাল ওয়াটার, ঠিক আছে, এই স্টেটমেন্টটা একদম ঠিক আছে, ট্রু। এটা ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু, একমাত্র এটা হচ্ছে ফলস ছিল। কেন? তার কারণ দেখো, হেভি ওয়াটারে যে হাইড্রোজেন বন্ডিং আছে এর একটাই কারণ, এখানে আমি লিখে দিচ্ছি রিজনটা একটুখানি। হাইড্রোজেন বন্ডিংটা তোমার হেভি ওয়াটারে কি স্ট্রঙ্গার, ঠিক আছে, মানে শক্তিশালী, ঠিক আছে। হাইড্রোজেন বন্ডিং in heavy water is much strong, ঠিক আছে। আইসে তোমরা জানো যে প্রচুর হাইড্রোজেন বন্ড তৈরি হয়, যখন আইস একটা ফর্ম করে ওখানে তো প্রচুর হাইড্রোজেন বন্ডিং থাকে, ঠিক আছে। এবং এরা ওই জন্য কী করে, নর্মাল ওয়াটারের চেয়ে হাইড্রোজেন বন্ডিংটা অনেক স্ট্রং হয়, ঠিক আছে। এবং এটা কি করে, ওই জন্য ডুবে যায়, স্ট্রং হওয়ার জন্য ডুবে যায়, হাইড্রোজেন বন্ডিং অনেক স্ট্রং। আর নর্মাল ওয়াটারের যে আইস হয় সেখানে কি হয়, এই যে হাইড্রোজেন বন্ডিংগুলো তৈরি হয়, হাইড্রোজেন বন্ডিংয়ের মাঝে মাঝে যে স্পেসগুলো থাকে মানে ফাঁকা স্থান, সেখানগুলো না বায়ুপূর্ণ থাকে নর্মাল ওয়াটারের যে আইসগুলো ফর্ম করে, সেই কারণে ওগুলো কি হয়, ওগুলোর ঘনত্বও কম হয়, ওই আইসের ঘনত্বও কম হয়, মানে ডেনসিটি কমে যায়, ওই কারণেই বরফ জলে ভাসে, এর এটাই একটা কারণ। কিন্তু এখানে দেখো অন্য একটা জিনিস দিয়েছে, ভালো একটা স্টেটমেন্ট এখানে দেওয়া ছিল, যেটা হচ্ছে আইস ফর্ম বাই হেভি ওয়াটার সিঙ্কস ইন নর্মাল ওয়াটার, ঠিক আছে। চলো পরের কোশ্চেনটা দেখো, দেখি কে আবার জয়েন করতে পারছে না। দেখো এর পরের কোশ্চেনটা দেখো, লুইস অ্যাসিডিটি অফ বোরন ট্রাইহ্যালাইড ফলো দ্য অর্ডার, এটা আমি ভাবছি আর বলবো না, এটা আমি অ্যাসিড বেসে পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, অ্যাসিড বেসের ক্লাস দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, অপশন বি হবে, অপশন বি হচ্ছে কারেক্ট। বলে দেবো? আচ্ছা চলো বলে দিই, বললে এখন অনেক কিছু বলতে হবে। আচ্ছা, লুইস অ্যাসিডিটি অফ বোরন ট্রাইহ্যালাইড ফলোস দ্য অর্ডার। হ্যাঁ 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 বলো। আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, বলছি, দেখো। আচ্ছা এখানে কি বলেছে, কোশ্চেন কি বলেছে প্রথমে দেখে নি, লুইস অ্যাসিড অফ বোরন ট্রাইহ্যালাইড ফলোস দ্য অর্ডার, মানে লুইস অ্যাসিডিটি মিনস এরা কি করবে, লুইস অ্যাসিড আমরা কাদেরকে বলি, যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ওকে। লুইস অ্যাসিড আমরা কাকে বলি, যারা প্রোটন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, এটা নিয়ে নিশ্চয়ই কারোর কোনো কনফিউশন নেই, তাদেরকে আমরা বলবো লুইস অ্যাসিড। চলো এবার তাহলে এই যে বোরন যে মানে এলিমেন্টটাকে দেখছো, এর অ্যাকচুয়ালি কি থাকে, BF3 BBR3 BCl3, এখানে কমন জিনিস যেটা সেটা দেখো, এখানে কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু অক্টেট ফিল আপ হয়নি, ঠিক আছে, কোনোটাতেই কিন্তু অক্টেট ফিল আপ হয়নি, ঠিক আছে। আমি নিজের মতো করে একটু বলছি, শুনে নাও, এই যেই স্টেপটা বুঝতে পারবে না বলবে, ঠিক আছে। অক্টেট ফিল আপ হয়নি কেন বলছি, কারণ 3টে করে অ্যাটম এখানে আছে, মানে 6টা করে ইলেকট্রন আছে ভ্যালেন্সে, ঠিক আছে, অক্টেট ফিল আপ হয়নি। এবার সেই অনুযায়ী, আচ্ছা আমরা যদি প্রথমে ইলেকট্রোনেগেটিভিটির দিক দিয়ে বিচার করি, যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ক্লোরিনের চেয়ে, আবার ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বোরনের চেয়ে, ব্রোমিনের চেয়ে, আর আয়োডিনের চেয়ে বেশি ব্রোমিনের, তাহলে সেই রেসপেক্টে আমরা যদি বলি, তাহলে লুইস অ্যাসিডিটি অর্ডারটা কি হওয়ার কথা, লুইস অ্যাসিডিটি অর্ডার মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি কার সবচেয়ে বেশি হওয়ার কথা, BF3 হওয়ার কথা,
তারপর BCl3, একটু পরেই কেউ জিজ্ঞাসা করতে তাই আমি এটা বলে দিলাম আগেই, BBr3, তারপর Bi3। ঠিক আছে, আমি একবারে বোরন ট্রাই আয়োডাইডটা নিয়েও বলে দিচ্ছি। বাট এই অর্ডার ফলো করে না, দিস ইজ রং। কেন? তার কারণ দেখো, কারণটা জন্য আমাদেরকে এখানে পি পাই ব্যাক বন্ডিং দিয়ে এটাকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়াল অর্ডার ইজ জাস্ট রিভার্স। ঠিক আছে, অ্যাকচুয়াল অর্ডার হচ্ছে রিভার্স, মানে BI3-র বেশি হওয়ার কথা, BI3-র বেশি হয়, তারপর BBr3, তারপর BCl3, তারপর BF3। আমি পুরোটা বলে দিই, তারপর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করবে। আচ্ছা দেখো, এবার এখানে যেটা ফর্ম করে BF3, এখানে কি করছে, যে পি পাই এখানে ব্যাক বন্ডিং হচ্ছে। কিভাবে দেখো, আমি একটাই মলিকুল এখানে ড্র করছি, বোরন, ফ্লোরিন। ঠিক আছে, এদের কি আছে, পি অরবিটাল আছে, পি অরবিটাল। এবার এখানে কি হয়, পি পাই এখানে বন্ডিং ফর্ম করে। ঠিক আছে, পি পাই ব্যাক বন্ডিং। তাহলে এটা কি অলরেডি কিভাবে থাকে, বোরন, ফ্লোরাইড, এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ। এবার এটা কেন ফর্ম করলো সেটা বলছি। দেখো, আমি প্রথমেই বলছিলাম কি, যে বোরনের অক্টেট ফিল আপ হয় না। ঠিক আছে, বোরনের অক্টেট ফিল আপ হয় না, সেই কারণে কি হয়, হ্যালোজেন থেকে ইলেকট্রন কি করে, হ্যালোজেন থেকে ইলেকট্রন ওই বি অরবিটালের তোমার ভ্যাকেন্ট পি অরবিটালের সাথে কি করে, একটা ব্যাক বন্ডিং, একটা পাই ইন্টারাকশন করে বোরনের এমটিপি অরবিটালের সাথে। ঠিক আছে, এইটা আমি এখানে সবচেয়ে ইজি ভাষা যেটা, এমটিপি অরবিটাল, এমটিপি অরবিটাল। ওকে, আচ্ছা এবার দেখো, এই সেম জিনিসটা আমি আর একটা বোরনের ব্রোমিনের ক্ষেত্রে ড্র করছি, ব্রোমিন। বোরনের সাইজ যা তাই থাকবে, এটা তো চেঞ্জ হবে না, সরি, ব্রোমিন হবে এখানে, ব্রোমিন। এবার ব্রোমিনের সাইজটা কি বড় হবে, কারণ ফ্লোরিন তো অনেক ছোট, ব্রোমিন অনেক বড় সাইজ, তাহলে ব্রোমিন এর দেখো সাইজ অনেক বড়, মানে আমি এইভাবেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, সাইজটা বড়। ঠিক আছে, এবার এখানে কি, তাহলে এখানেও পি পাই ব্যাক বন্ডিং হয়েছে, হবে, হবে না সেটা নয়, হবে, বাট এক্সটেন্টটা কার ক্ষেত্রে বেশি সেটা এবার দেখতে হবে। দেখো এইভাবে ফর্ম করছে, এইভাবে। ওকে, তাহলে দেখো হ্যালোজেন অ্যাটমগুলোর ক্ষেত্রে আমরা দেখব সাইজের ডিফারেন্সটা কি হবে, সাইজ ইনক্রিজ করছে কিভাবে, ফ্লোরিনের সবচেয়ে কম, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এটা কিসের অর্ডার, সাইজ অর্ডার, সাইজ অর্ডার। ওকে, তাহলে এফেক্টিভনেস অফ পাই বন্ডিং ডিক্রিজ করবে সাইজ বাড়ার সাথে সাথে। কি বললাম, effectiveness of pi bonding decreases from BF3 to Bi3। ওকে, BF3 থেকে Bi3 তে এই যে পাই বন্ডিং এর যে এফেক্টিভনেসটা সেটা কি করবে, ডিক্রিজ করবে, Bi3 তে ডিক্রিজ করবে। ফ্লোরিনের ক্ষেত্রে সাইজ অনেক স্মল ছিল এবং সেটা কি ছিল, বোরনের সাথে কম্পারেবল সাইজ, সেই কারণে এখানে কি হয়েছে, বোরন আর ফ্লোরিনের মধ্যে যে পাই বন্ডিং, পাই ইন্টারাকশন হয়েছে সেটা এফেক্টিভ, এবং এখানে এই বন্ডটাকে সহজে ভাঙতে পারবে না, মানে রাপচার করতে পারবে না। ঠিক আছে, রাপচার করতে পারবে না। তো এই এক্সটেন্ট অফ পাই বন্ডিং এর রেসপেক্টে এই অর্ডারটা অ্যাকচুয়ালি হওয়ার কথা কি, Bi3 গ্রেটার দেন BBr3 গ্রেটার দেন BCl3 গ্রেটার দেন BF3। দেখো এবার এই রেসপেক্টে এটার অ্যান্সার কিন্তু হবে, এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, ও আচ্ছা আগেই আমি দাগ দিয়ে দিয়েছি। এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে বলবো, ভালো করে শুনবে। দেখো এখানেই শেষ নয়, ঠিক আছে, এখানেই শেষ, আমার কথাটা শেষ করতে দাও, তারপরে তারপরে বলবে। আমার এটা পুরোটা মাঝে ডিস্টার্ব হলে বলা যায় না, ভুলা হয়ে যায়। দেখো এখানে কি হচ্ছে, আয়োডিনের সাইজ অনেক বেশি, আয়োডিন এটার লার্জ সাইজ, লার্জ সাইজ। ওকে,
তো সেই কারণে এখানে কি হয়, ক্রাউডিং হয়, লার্জ সাইজের জন্য ক্রাউডিং হয়। ক্রাউডিং, ক্রাউডিং মানে কি, মানে ভিড় আর কি, মানে স্টেরিক ক্রাউডিং যেটাকে বলে, ওটার বাংলা আবার কি হবে জানি না। স্টেরিক ক্রাউডিং মানে বড় বড় জিনিস পাশাপাশি থাকলে যেটা হয় আর কি, ঠোকাঠুকি লাগে, এরকম টাইপের ব্যাপারটা। চলো, স্টেরিক ক্রাউডিং হচ্ছে, ঠিক আছে, BI3 তে স্টেরিক ক্রাউডিং হচ্ছে এই কারণে, স্টেরিক ক্রাউডিং হওয়ার জন্য বোরনের, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, দিস হ্যাম্পার্স its affinity towards lone pair and its acidity falls, ওকে, ঠিক আছে, অ্যাসিডিটি ফলস, কি বললাম বোঝা গেল? তাহলে অ্যাকচুয়াল অর্ডার কি হবে, তাহলে অ্যাকচুয়াল অর্ডারটা অ্যাকচুয়ালি হবে BBR3 সবচেয়ে বেশি, BBR3 সবচেয়ে বেশি। দেখো তাহলে অ্যাকচুয়াল অর্ডার কি হবে, অ্যাকচুয়াল অর্ডার BI3 এর সবচেয়ে বেশি, এই সরি BI3 কম, BBR3 সবচেয়ে বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে BCl3, তারপর হচ্ছে BF3। ওকে, তা বলো এবারে কার কি জিজ্ঞাসা আছে, এবারে বলো, বলো মামুনি, বোঝা গেছে? কে এটা? না, বলো, কেউ কিছু বলছিলে? দেখো যখন বলতে বলছি তখন বলবে না। চলো, আচ্ছা, হ্যাঁ বলো। বলছি এখানে তো অর্ডারটা BF3 থেকে BCL3 বেশি, BCL2 থেকে BBR2 বেশি, তারপর BI3 সবচেয়ে বেশি, এরকম অর্ডার করে হওয়া উচিত ছিল। আর একবার বলো, আর একবার। BF3 থেকে BCL3 বেশি, BCL3 থেকে BBR2 বেশি, BBR2 থেকে BI3 বেশি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো এতক্ষণ দেখালাম, ওটাই তো দেখালাম, এই যে BI3 হচ্ছে সব, এই একটা অর্ডারও দেখিয়েছি, অনেক সময় অনেক অপশানে কিন্তু এই অর্ডারটা থাকবে, তখন এটা কারেক্ট করতে হবে। কিন্তু অরিজিনালি যেটা হয় সেটা হচ্ছে আয়োডিনের লার্জ সাইজের জন্য এর যে অ্যাফিনিটি লোন পেয়ার কে নেওয়ার, সেটা কি হয়, হ্যাম্পার হয়, সেই কারণে অ্যাসিডিটি ফল করে, তার চেয়ে BBR3 বেশি হয়ে যায়, ওটাই বলছি, সেই জন্য অর্ডারটা, অ্যাকচুয়াল অর্ডারটা এটা হওয়ার কথা। এবার ধরো কোনো অপশনে তুমি এই অর্ডারটা দেওয়া আছে, তার সাথে এইটা দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এইটা যদি তুমি অ্যান্সার দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, সঠিক অ্যান্সার এটা হবে। এবার এই ধরো অপশানটা নেই দেওয়া, তাহলে সেক্ষেত্রে তোমাকে এইটা অ্যান্সার করতে হবে। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ, হতে পারে হয় তুমি মানে তুমি যেটা জিজ্ঞাসা করলে সেটার কি অ্যান্সার পেয়েছো, আমি তোমার কথা পুরোপুরি শুনতে পাইনি। ম্যাডাম আমি বুঝতে পারলাম, মানে এরকম, মানে এরকম অর্ডার তো নর্মালি দেওয়া থাকে না। ওই হরলিক কোনটা বেটার দেন, হরলিক কোনটা বেস্ট দেন, এইরকম অপশনগুলো, তবে এরকম অপশন দেখতে পাইনি, যদি থাকে তাহলে এটাই অ্যান্সার করছেন তো। হ্যাঁ হ্যাঁ, ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। the metal with highest oxidation state present in K2CrO4 NbCl5 and MnO2 is, দেখো এখানে কি হবে অ্যান্সারটা, আচ্ছা অনেকের অ্যান্সার,
আচ্ছা, অনেকের অ্যান্সার পেয়েছি। চলো, ম্যাঙ্গানিজ +7 আচ্ছা সব জায়গায় তো সেটা হয় না। আচ্ছা দেখো, K2CrO4 সবার অ্যান্সার শুনলাম। অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো, পটাশিয়ামের +1 2 × 1 প্লাস ক্রোমিয়ামের এখানে ক্যালকুলেশন করব, H ধরছি, প্লাস 4 × -2 ইকুয়াল টু হবে 0। কে জয়েন করছো এখন? হ্যাঁ, রেকর্ডেডই দেখে নিতে পারতে পারে। চলো, K2CrO4, তাহলে এখানে x ইকুয়াল টু কত আসবে দেখো, এখানে -8, এখানে 2 × 1 মানে +6 হবে। ওকে, ক্রোমিয়ামের। তারপর আসছি NbCl5। তো খুবই এই কোশ্চেনটা খুব সোজা ছিল। x প্লাস হ্যালোজেনের কি হয়, -1 হয় অক্সিডেশন স্টেট, তাহলে ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু +5। ঠিক আছে, x ইকুয়াল টু +5। এবার দেখো MnO2, দেখো MnO2 কি আছে, MnO2 এখানে কি হবে, x প্লাস 2 × -2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু হবে 4। তাহলে সবচেয়ে বেশি কার, ক্রোমিয়ামের। আচ্ছা, ম্যাঙ্গানিজের 7 কে বলেছিলে একজন, ম্যাঙ্গানিজের 7 কিসে হয় বলো তো? KMnO4 এ হয়। KMnO4 এ হয় ম্যাঙ্গানিজের 7। অক্সিডেশন স্টেট তো চেঞ্জ হয়। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, আচ্ছা চলো এরপরেরটা দেখো। দ্য এলিমেন্ট দ্যাট কম্বাইন্স উইথ অক্সিজেন টু গিভ অ্যাম্ফোটেরিক অ্যাসিড, দ্য এলিমেন্ট দ্যাট কম্বাইন্স উইথ অক্সিজেন টু গিভ অ্যাম্ফোটেরিক অ্যাসিড। অ্যালুমিনিয়াম। আচ্ছা চলো, ঠিকই আছে অ্যান্সার। দেখো, অ্যাম্ফোটেরিক বিহেভিয়ার বলতে কি বলা হচ্ছে, যারা অ্যাসিড আর বেস দুজনের সাথেই রিয়াকশান করে কি করবে, সল্ট ফর্ম করবে। ঠিক আছে, যারা জানো না ভালো করে শুনে নাও। আমরা কোনো একটা অক্সাইডকে অ্যাম্ফোটেরিক অক্সাইড কখন বলবো? ঠিক আছে, অ্যাম্ফোটেরিক অক্সাইড, এই মানে এই অ্যাম্প কথাটা অ্যাকচুয়ালি আসে তোমার উভয় টাইপের ব্যাপার থেকে, মানে দুটো টাইপের গুণ থাকে, যেমন অ্যাম্ফিবিয়ান। ঠিক আছে, উভচর প্রাণীদের অ্যাম্ফিবিয়ান বলে, এটা হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড। তো অ্যাম্ফোটেরিক বিহেভিয়ার মিনস এখানে বোঝাতে চাইছে যে অ্যাসিড আর বেস দুজনের সাথে রিয়াকশন করে সল্ট প্রডিউস করবে। ঠিক আছে, সল্ট প্রডিউস করবে। তো সেই রকম নেচারটা কার থাকে, অ্যালুমিনিয়ামের থাকে। অ্যালুমিনিয়াম যেমন ধরো আমি এখানে একটা দেখাচ্ছি এক্সাম্পল, Al2O3 6HCl 2AlCl3 প্লাস 3H2O। ওকে, এবার দেখো আবার একটা ক্ষারের সাথে মানে বেসের সাথে রিয়াকশন করবে, Al2O3 প্লাস 2NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা এখানে ফর্ম করবে সোডিয়াম অ্যালুমিনেট প্লাস H2O। সেই কারণে আমরা বলি যে Al2O3 এটা কি, এটা হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড। অ্যাম্ফোটেরিক অক্সাইড বাংলাতে উভধর্মী বলা হয় না ম্যাম? হ্যাঁ, উভধর্মী, উভয় ব্যাপারটা থাকে, উভধর্মী অক্সাইড। ঠিক আছে, উভধর্মী অক্সাইড। হ্যাঁ, জিঙ্কও হয়, জিঙ্ক অক্সাইডেরও হয়, জিঙ্ক অক্সাইডেরও উভয়ধর্মী নেচার থাকে। চলো এরপর হচ্ছে, দেখো একটা রিয়াকশন দেওয়া আছে। ঠিক আছে, একটা রিয়াকশন দেওয়া আছে, দিয়ে কোয়েশ্চেনটা হচ্ছে এখানে ব্যালেন্সড ইকুয়েশনের ব্যাপারে দেওয়া আছে। দেখো, দ্য কারেক্ট স্টেটমেন্ট ইন দ্য ব্যালেন্সড ইকুয়েশন ইজ আর,
এরপরে দেওয়া আছে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ HSO4 মাইনাস HSO4 মাইনাস ইজ 6, ঠিক আছে। তারপরেরটা দেওয়া আছে আয়োডাইড ইজ অক্সিডাইজড, সালফার ইজ রিডিউসড, H2O ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট, ঠিক আছে। দেখো পরপর একটা করে এখানে বলছি, এটার আমি ব্যালেন্সড ইকুয়েশনটা লিখছি। দেখো ব্যালেন্সড ইকুয়েশনটা হচ্ছে 6I মাইনাস প্লাস 6H2SO4 প্লাস ClO3 মাইনাস ইকুয়াল টু 3I2 প্লাস, আচ্ছা এখানে রিয়াকশনটা কি আছে, ক্লোরিন HSO4 মাইনাস, আচ্ছা 3I2 প্লাস, এখানে রিয়াকশনটা ভুল আছে, ঠিক আছে, এখানে তো একটা আয়োডিন আছে, প্লাস Cl মাইনাস প্লাস HSO4 মাইনাস প্লাস H2, এটা হবে অ্যাকচুয়াল রিয়াকশন, এখানে রিয়াকশনটা একটু ভুল আছে, প্লাস I2 হবে। দেখো এটা হলো ব্যালেন্স ইকুয়েশন। এবার এখানে বলছে এই ইকুয়েশনটা থেকে, রিয়াকশনটা থেকে HSO4 এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট এখানে কি হবে, আচ্ছা এখানে 6টা দিতে ভুলে গেছি, ব্যালেন্স করলে আমরা এটার অ্যান্সার দিতে পারবো। দেখো 6HSO4 মাইনাস এখানে আছে, এখানে দেখো 6H2SO4 ছিল, সেখান থেকে অবশ্যই 6HSO4 মাইনাস আসবে, ঠিক আছে, তাহলে এটা 6 হবে, এটা তাহলে কি আছে, এটা কিন্তু সঠিক দেওয়া আছে, এই অপশনটা হচ্ছে কারেক্ট, অপশনটা কারেক্ট, এই অপশনটা, এখানে অনেকগুলোই কারেক্ট হতে পারে। এরপর দেখো দেখে নি আয়োডাইডের এখানে অক্সিডেশন স্টেট কত, -1, এখানে 0, তাহলে এখানে কি হবে, অক্সিডাইজড হচ্ছে, আয়োডাইড ইজ এখানে কি হচ্ছে, অক্সিডেশন মানে জারণ হচ্ছে, তাহলে এই যে স্টেটমেন্ট এটাও কিন্তু ট্রু, ঠিক আছে, এটাও ট্রু। এরপর দেখো কি দিয়েছে, H2 ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, ওয়াটার এখানে ফর্ম করছে দেখো একটা প্রোডাক্ট হিসেবে, ওকে। আচ্ছা এরপরে এখানে আছে সালফার ইজ রিডিউসড, ঠিক আছে, সালফার ইজ রিডিউসড। এবারে সালফারের ব্যাপারটা আমাদের দেখতে হবে, এখানে দেখো সালফারের অক্সিডেশন স্টেট কত, H2SO4 এর সালফারের অক্সিডেশন স্টেট 2 × 1 প্লাস এক্স প্লাস 4 × -2 ইকুয়াল টু 0, তাহলে সালফারের অক্সিডেশন স্টেট হবে +6, এখানে কত হবে HSO4 মাইনাসে, এখানেও কিন্তু সেমই হবে, হাইড্রোজেনের একটার জন্য 1 প্লাস সালফারের জন্য এক্স ধরছি, 4টা অক্সিজেনের জন্য 4 × -2 ইকুয়াল টু, এখানে দেখো নেগেটিভ চার্জ আছে, এটা একটা নেগেটিভ, তোমার এটাকে আমরা মূলক বলি, এটা কি, এটা তাহলে ইকুয়াল টু 0 নেব না, এটা -1 নেব, তাই তো, -1, দেখো তাহলে অর এক্স ইকুয়াল টু, এখান থেকে সলভ করে পাবো কি +6, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সালফারের in this reaction sulfur is neither oxidized nor reduced, ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশন 1, 2, 4 কারেক্ট আর 3 হচ্ছে রং, তাহলে এরটা ঠিক, বি এরটা ঠিক, ডি এরটা ঠিক, সি এরটা হচ্ছে রং, ওকে। চলো বুঝতে পেরেছো তো। চলো নেক্সট কোয়েশ্চেন, the pair of reagent that yield paramagnetic species is are, দেখো সোডিয়াম ইন এক্সেস অ্যামোনিয়া, ওকে, পটাশিয়াম ইন এক্সেস অক্সিজেন, এরপর আছে কপার ইন ডাইলুট HNO3, ঠিক আছে, HNO3,
আর এটা নেক্সট যে অপশনটা আছে, দেখো কি আছে, নেক্সট অপশানে O2 and O2 and 2 ইথাইল অ্যান্থ্রাকুইনল। দেখো এখানে কি বলছে, আমি প্রথমে স্টেপ বাই স্টেপ বলে দিই, কোশ্চেনটাতে অনেক কিছু আছে। দ্য পেয়ার্স অফ রিয়েজেন্ট দ্যাট ইল্ড প্যারাম্যাগনেটিক স্পিসিস। ওকে, দেখো প্রথমেই আমি বলি প্যারাম্যাগনেটিক স্পিসিস আমরা কাদের বলি। প্যারাম্যাগনেটিক মানে যাদের, যে সমস্ত তোমার ম্যাটেরিয়াল বা এলিমেন্ট যাই বলো, এদের কি থাকে, ম্যাগনেটিক প্রপার্টি থাকে, ম্যাগনেটিক প্রপার্টি থাকে, ম্যাগনেটিক প্রপার্টি। ওকে, এটাকে এই যে যারা শো করে এই যে ম্যাগনেটিকের যে প্রপার্টিটা, এটাকে আমরা বলি প্যারাম্যাগনেটিজম। এবার যারা এই প্রপার্টি দেখায় তাদেরকে আমরা বলি প্যারাম্যাগনেটিক স্পিসিস। ওকে, দেখো তাহলে এই প্যারাম্যাগনেটিক হওয়ার জন্য যেটা হতে হয়, আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকতে হয়। আনপেয়ার্ড ইলেকট্রন, কারণ প্যারাম্যাগনেটিক কখন হয়, দেখো আর একটু বলে দিই তারপর কোশ্চেনে ফিরছি। প্যারাম্যাগনেটিক কখন হয়, মানে ধরো অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন আছে 3টে। ওকে, এটা কি করবে, এটা তাহলে কি হবে, প্যারাম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, দেখো এটা হবে কি, প্যারাম্যাগনেটিক। এরপর দেখো ধরো এখানে কি হলো, পেয়ার্ড হয়ে গেছে, পেয়ার্ড হয়ে গেছে। ওকে, তাহলে দেখো পেয়ার্ড হয়ে গেলে এখানে কি হবে, এটা হয়ে যায় ডায়াম্যাগনেটিক, মানে আনপেয়ার্ড ইলেকট্রন নেই। ঠিক আছে, আমি এইটুকুই এখানে বোঝাতে পারলাম, এর বেশি কিছু এখানে বলাও যাবে না থিওরি পুরো না পড়ালে। ঠিক আছে, এইটুকু কনসেপ্টটা ক্লিয়ার রাখো যে আমাদের আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে। এবার আমি আসছি কোশ্চেনে, কি বলছে, দ্য পেয়ার অফ রিয়েজেন্টস দ্যাট ইল্ড প্যারাম্যাগনেটিক স্পিসিস আর। দেখো প্রথমের অপশনটা আছে, মানে কারা কারা এই যে এই 1 2 3 4 যে অপশানগুলো আছে, এখানে অ্যাকচুয়ালি রিয়াকশান হবে, দিয়ে প্যারাম্যাগনেটিক স্পিসিস ফর্ম করবে। প্যারাম্যাগনেটিক স্পিসিস কি করবে, ফর্ম করবে। ঠিক আছে, মানে কারা করবে সেটা জানতে চাইছে। দেখো মেটালিক সোডিয়াম যখন অ্যামোনিয়ার সাথে রিয়াকশান করে, লিকুইড অ্যামোনিয়ার সাথে, তখন এখানে কি হয়, প্রচুর ফ্রি ইলেকট্রন জেনারেট করে, যেটা আমি অ্যাসিড বেসে অলরেডি পড়িয়ে এসেছি। ফ্রি ইলেকট্রন অনেক জেনারেট করে, ফ্রি ইলেকট্রন সোডিয়াম। এবারে দেখো অ্যামোনিয়ার ইটসেলফ লোন পেয়ার থাকে, তাই এর তো ইলেকট্রনের প্রতি কোনো আসক্তিই নেই। এই ইলেকট্রনগুলো সলিউশনে কি থাকে, ফ্রিলি ঘুরে বেড়ায়। ঠিক আছে, তাহলে এখানে অনেক আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অ্যান্ড অবভিয়াসলি দিস ওয়ান ইজ আ প্যারাম্যাগনেটিক স্পিসিস। ঠিক আছে, দেখো এরপর হচ্ছে পটাশিয়াম ইন এক্সেস অক্সাইড। দেখো যখন মেটালিক পটাশিয়াম এক্সেস অক্সিজেনের সাথে ট্রিট করা হবে, তখন এখানে ফর্ম করবে পটাশিয়াম অ্যান্ড এক্সেস অক্সিজেন। একটু আগেও মনে হয় এটা এরকম একটা কোশ্চেন করালাম, এখানে সুপার অক্সাইড ফর্ম করবে, সুপার অক্সাইড। ঠিক আছে, যেটা কি করবে, একটা আনপেয়ার্ড ইলেকট্রন, ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন এর মধ্যে থাকবে, হুইচ কন্টেন ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন। ওকে, সেই কারণে এটাও কি হবে, প্যারাম্যাগনেটিক। ওকে, এরপর দেখো কপার উইথ ডাইলুট HNO3। কপার যখন ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করা হবে, তখন এখানে কি কি ফর্ম করবে, দেখো ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিয়ে যখন ট্রিট করা হবে, তখন এখানে ফর্ম করবে কিউপ্রিক নাইট্রেট এবং
NO, ঠিক আছে। এই NOটা কি করে, কন্টেন আনপেয়ার্ড ইলেকট্রন, সেই কারণে এটাও প্যারাম্যাগনেটিক হবে। এটাও কি হবে, এটাও সেম প্যারাম্যাগনেটিক নেচার হবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। এরপর আসছি 2-ইথাইল অ্যানথ্রাকুইনল, ঠিক আছে। দেখো 2-ইথাইল কি আছে, 2-ইথাইল অ্যানথ্রাকুইনল আর অক্সিজেন। এক্ষেত্রে কি হয়, 2-ইথাইল অ্যানথ্রাকুইনলটা কি হয়, অক্সিডাইজড হয়। এটা কি হয়, এটার অক্সিডাইজড হয়। ওকে, এটা অক্সিডাইজ হয়ে যায় এবং কি ফর্ম করে, হাইড্রোজেন পারঅক্সাইড ফর্ম করে, ঠিক আছে। এখানে ফর্ম করে কি, অক্সিডাইজ হয় এবং তার সাথে এখানে H2O2 ফর্ম করে, H2O2। কিন্তু এর মধ্যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না, এই কারণে এটা প্যারাম্যাগনেটিক হয় না। এখানে অপশান হবে ABC, ঠিক আছে। এই ফ্যাক্টগুলো জাস্ট জেনে রাখতে হবে যে প্যারাম্যাগনেটিক স্পিসিস তাহলে কে কে হলো, ABC, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। The number of lone pairs and bond pairs in hydrogen are respectively the number of bond pairs, এই lone pairs and bond pairs in hydrogen are। দেখো হাইড্রোজেনটা কিরকম দেখতে, দেখো এই হচ্ছে হাইড্রোজেন, এর কি আছে, অফকোর্স লোন পেয়ার আছে দুটো নাইট্রোজেনের মাথাতেই। এবার এটা হচ্ছে স্ট্রাকচার, এর ফর্মুলাটা হচ্ছে N2H4, ওকে, N2H4। দেখো N2H4 হচ্ছে এর ফর্মুলা, তাই তো। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে যে কটা লোন পেয়ার আছে, কটা বন্ড পেয়ার আছে। দেখো লোন পেয়ার দুটো আছে, দুটো লোন পেয়ার, 2 লোন পেয়ার। এবার হচ্ছে বন্ড পেয়ার, বন্ড পেয়ার মানে কি, কতগুলো বন্ড আছে, কটা আছে, 1 2 3 4 5, ঠিক আছে, 5টা বন্ড আছে। ওকে, তাহলে এটা কি ফর্ম করছে, 5টা বন্ড আছে মানে 5 বন্ড পেয়ার অ্যান্ড 2 লোন পেয়ার। খুব সিম্পল কোয়েশ্চেন এগুলো, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তার জন্য শুধু হাইড্রোজেনের স্ট্রাকচারটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এই কোয়েশ্চেনটা একবার হলো মনে হয়, সেম কোয়েশ্চেন রিপিট হয়ে আছে। হ্যাঁ চলো এটা কেটে দিই। চলো এখানে কি তাহলে এটা 11 নাম্বার হলো। চলো দ্য এলিমেন্ট দ্যাট কম্বাইন্স, ও বাবা আবার রিপিট। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, অ্যামং লিড সালফাইড, কপার সালফাইড, মার্কারি সালফাইড দিয়ে দেখো অনেকগুলো কম্পাউন্ড এখানে আছে। এটা হচ্ছে Bi2S3, Bi2S3, এটা হয়ে যাবে SnS2, ঠিক আছে। এটা হচ্ছে Ag2S। এই দ্য টোটাল নাম্বার অফ ব্ল্যাক কালার্ড সালফাইড, কোনগুলো ব্ল্যাক কালার, দেখো ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কিন্তু প্র্যাকটিক্যালের নলেজ থেকে কোয়েশ্চেন এসেছে। কে বলবে কোনটা ব্ল্যাক কালার, কোনটা ব্ল্যাক কালার অক্সাইড, কোনটা, দেখো আমি পরপর লিখে দিই। হ্যাঁ বলো। আচ্ছা আর, কপার সালফেটে হবে, হ্যাঁ মানে মেইনলি ধাতুর সঙ্গে যেগুলো রিঅ্যাকশন করবে সালফেটে, ওগুলো কালার ব্ল্যাক হয়।
দেখো PbS, নিকেল সালফাইড, CuS, তারপর হচ্ছে HgS, তারপর আসছি তোমার ম্যাঙ্গানিজ হবে না, ঠিক আছে, Ag2S, NiS, COS, মোটামুটি যতগুলো মেটালের সাথে রিয়াকশন করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্ল্যাকই হয়, ঠিক আছে। এটা কোবাল্ট, ঠিক আছে, কোবাল্ট, COSটা হচ্ছে কোবাল্ট সালফাইড। তারপর হচ্ছে তোমার ব্ল্যাক Bi2S3 না, SnH2O নয়, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। আর এইগুলোর কালার হচ্ছে MnS, এটার কালার হচ্ছে গ্রিনিশ রেড, ওকে। তারপর দেখো Bi2S3, এটার হয়নি, Bi2S3, এটার কালার হচ্ছে ডার্ক ব্রাউন, ঠিক আছে। বিসমাথের যে কোনো কম্পাউন্ড ডার্ক ব্রাউন কালারই হয়, ডার্ক ব্রাউন। SnH2, এটা হয় টিনের ম্যাক্সিমাম কম্পাউন্ড হয় ইয়েলো, ঠিক আছে। তাহলে কটা দেখো পেলাম এখানে, নাম্বার অফ ব্ল্যাক কালার সালফাইড 1 2 3 4 5 6, 6 হবে অ্যান্সার, অপশন বি, ঠিক আছে, অপশন বি। চলো, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। দেখো 18 গ্রুপের কোয়েশ্চেনের 18 গ্রুপের চ্যাপ্টারের কোয়েশ্চেন এটা। আন্ডার অ্যাম্বিয়েন্ট কন্ডিশনস দ্য টোটাল নাম্বার অফ গ্যাসেস released as products in the final step of the reaction scheme shown below। দেখো এখানে কি বলছে কোশ্চেনটা আরেকবার বলি। একটা রিয়াকশনের স্কিম এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবার বলছে টোটাল নাম্বার যে গ্যাসিয়াস প্রোডাক্ট রিলিজ করেছে ফাইনাল স্টেপে, ঠিক আছে, সেই নাম্বারটা এখানে বলতে হবে, ঠিক আছে। তাহলে কি কি তৈরি হয়েছে এখানে সেটা প্রথমে দেখে নিতে হবে। দেখো কমপ্লিট হাইড্রোলাইসিস বলা আছে এখানে। কমপ্লিট হাইড্রোলাইসিস হলে যেটা ফর্ম করে সেটা হচ্ছে জেনন O3 প্লাস, এখানে 6টা আছে ফ্লোরিন, এখানে 6HF ফর্ম করে, ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে, দেখো একটা বেস দেওয়া আছে, আবার H2O দেওয়া আছে, তো এখানে যেটা ফর্ম করে HCO4, জেননের এই কম্পাউন্ডটা ফর্ম করে, ঠিক আছে। তারপর হয় স্লো ডিসপ্রপোর্শনেশন, এগুলো তোমরা একটু গ্র্যাজুয়েশনের বই থেকে মানে নোটস থেকে এগুলো অবশ্যই এই কেমিস্ট্রিগুলো একটু পড়ে নেবে। 4- প্লাস XE প্লাস H2O প্লাস অক্সিজেন। এবার এখানে ফাইনাল যে প্রোডাক্টগুলো আছে এদের মধ্যে এটা কিন্তু সলিড ফর্মে থাকে, এটা থাকে গ্যাসিয়াস ফর্মে জেনন, H2ওটা থাকে লিকুইড ফর্মে, এটা থাকে গ্যাসিয়াস ফর্মে, ওকে। তাহলে এখানে নাম্বার অফ গ্যাসিয়াস প্রোডাক্ট দেখো দুটো ফর্ম করেছে, এখানে 2 হবে অ্যান্সার, ঠিক আছে, এখানে 2 অ্যান্সার হবে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ ইজ নট শোন বাই NO, ঠিক আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ ইজ নট শোন বাই NO। নাইট্রিক অক্সাইড দেওয়া আছে এখানে, ঠিক আছে, নাইট্রিক অক্সাইড দেওয়া আছে, কোন প্রপার্টিটা শো করে না। কি কি প্রপার্টি আছে, ইট কম্বাইন্স উইথ অক্সিজেন টু ফর্ম নাইট্রোজেন ডাই অক্সাইড, ঠিক আছে। দেখো প্রথমেই দেওয়া আছে ইট কম্বাইন্স উইথ অক্সিজেন টু ফর্ম নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা একটা প্রপার্টি। তারপরে দেওয়া আছে ইটস বন্ড অর্ডার ইজ 2.5, ইটস বন্ড অর্ডার ইজ 2.5,
ওকে, দেখো তারপর আছে ইট ইজ ডায়াম্যাগনেটিক ইন গ্যাসিয়াস স্টেট, তারপর আছে ইট ইজ নিউট্রাল অক্সাইড। তো এখানে এবার তাহলে অ্যান্সার কোনটা হবে দেখো, প্রথমেই এখানে যেটা বলবো ইট ইজ আ নিউট্রাল অক্সাইড, ঠিক আছে, ইট ইজ আ নিউট্রাল অক্সাইড, একদমই তাই, নিউট্রাল অক্সাইড, তাহলে এটা কারেক্ট, ঠিক আছে, এটা কারেক্ট হবে। তারপর বলছি ইট ইজ এটা আমি পরে আসছি, ইটস বন্ড অর্ডার ইজ 2.5। দেখো বন্ড অর্ডার 2.5, কিভাবে বন্ড অর্ডারটা আমরা দেখব, এখানে এনওতে এনও টোটাল কটা এখানে ইলেকট্রন থাকে, হ্যাঁ টোটাল কটা ইলেকট্রন, এনও 7 আর 8 মানে টোটাল কটা, 15টা ইলেকট্রন। তাহলে 15টা ইলেকট্রন ফিল আপ করবো কিভাবে, সিগমা 1s2, ওকে, তারপর দেখো সিগমা 1s স্টার, ঠিক আছে, 1s2, তারপর হচ্ছে সিগমা 2s2, সিগমা 2s স্টার, ঠিক আছে, তারপর দেখো পাই, মোটামুটি দেখো ইলেকট্রনগুলো আমরা পরপর কিন্তু ফিল আপ করবো, ঠিক আছে, পাই এখানে দুটো আসবে, পাই টু দুটো আসছে, তারপর আসবে একটা সিগমা, সিগমা নন বন্ডিং যেগুলো 2, তারপর আসছে পাই স্টার এখানে 1, দেখো তাহলে 15টা ইলেকট্রন এখানে ফিল আপ হয়েছে। তাহলে বন্ড অর্ডার আমরা কিভাবে ক্যালকুলেশন করি, বন্ডিং অরবিটালগুলোতে যতগুলো ইলেকট্রন আছে মানে এই 2 এখানে 4, মানে টোটাল কত হলো দেখো, বন্ডিংয়ে টোটাল কটা আছে 10টা, তাই তো, তারপর মাইনাস এখানে অ্যান্টি বন্ডিংয়ে কটা আছে দেখো, একটা দুটো 4টা 5টা, তাহলে বাই 2, এটা হচ্ছে সূত্র, তাহলে এখান থেকে পেয়ে যাব 5/2 মানে 2.5। তাহলে এনোতে বন্ড অর্ডার কত হচ্ছে, এটা কি হবে, এটা কারেক্ট হবে, ঠিক আছে, এটা কারেক্ট, ওকে। দেখো তারপর আছে ইট কম্বাইন্স উইথ অক্সিজেন টু ফর্ম নাইট্রোজেন ডাইঅক্সাইড। আচ্ছা বন্ড অর্ডার ক্যালকুলেশন ডিটেলসে করব, তাই তো, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। নেক্সট ক্লাসটা অবশ্যই জয়েন করো। শুধু নাইট্রোজেন এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা, বেশ কয়েকটা মলিকুলার আমি একসাথে করিয়ে দেবো, ঠিক আছে, শুধু এটা নয় আরও অন্যান্যগুলো একসাথে করিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। দেখো অক্সিজেনের সাথে প্রথম অপশনটা আছে ইট কম্বাইন্স উইথ অক্সিজেন টু ফর্ম নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওকে, তাহলে এখানে রিয়াকশানটা হবে 2NO প্লাস O2, 2NO2, ঠিক আছে, দেখো তাহলে এটা ফর্ম করছে, তাহলে এটাও কারেক্ট, তাহলে একমাত্র রং হচ্ছে 3এরটা হচ্ছে রং, তাহলে অপশান সি হয়ে যাবে এখানে অ্যান্সার, ঠিক আছে। দেখো এখানে আমি ক্লাসটা অফ করলাম, নেক্সট ক্লাস হয়তো কালকে থাকতে পারে, জানি না কালকে হবে কি না, ঠিক আছে, এখানেই অফ করলাম, তাহলে কেউ কিছু বলবে, ওকে, হ্যাঁ বলো, তোমরা হ্যাঁ ওই স্যারের সাথে কথা বলে নাও, ঠিক আছে, জেনাতুল আর একজন আছে, হ্যাঁ ওনাদের সাথে কথা বলে নাও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে।